লার্নার্স বাডি এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। তো আগের দিন আমরা জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়েছিলাম, পুরো ডিটেলস পড়েছিলাম। তো এখানে যে দুটো টাইম যেটা লেখা আছে সেটা আগের বারও লিখেছিলাম, 3500 BC একটা, আর একটা হচ্ছে 1000 থেকে 600 যেটা লেটার বৈদিক, আর তার আগে 1500 থেকে 1000 অব্দি ছিল ঋগ বৈদিক যুগ। তো মেনলি ওই যে জৈন ধর্মের যে ভাগ দেখা যায় না, ভাগে একটা স্টোরি আছে। স্টোরি বলতে দিগম্বর আর শ্বেতাম্বর যে দুটো ভাগ ছিল, সেটা তোমরা ধর্মের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। তো এই দুটো ভাগের একটা স্টোরি আছে, ছোট্ট একটা গল্প আমি বলে দিই। সেটা হচ্ছে যে দুজন ছিলেন, এক হচ্ছে ভদ্রবাহু আর এক হচ্ছেন স্থূলবাহু। তো ভদ্রবাহু যিনি ছিলেন, তখন সে সময় প্রচুর একটা খরা দেখা যায়, মোটামুটি 12 বছর অবধি খরা তখন দেখা যায়। তো সেই খরার সময় ভদ্রবাহু দক্ষিণ ভারতের দিকে চলে গেলেন। আর স্থূলবাহু ধরে নাও ওনার বন্ধু, তো স্থূলবাহুকেও বললেন যে তুমি যাবে কিনা, বাট স্থূলবাহু বললেন যে না, আমি যাবো না, আমি এখানেই থাকবো। এবার যখন খরা শেষ হয়েছে, তখন যখন উনি দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন, ফিরে এসে দেখছেন কি ব্যাপার, এখানে তো সবাই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। দিগম্বর কি, সেটা তোমরা দেখতে পাবে আগের ক্লাসে, মানে যে ক্লাস হয়ে গিয়েছে আগামীকাল, সেই ক্লাসে তোমরা দেখতে পাবে। তো সরি, গতকাল যেটা হয়ে গিয়েছে। তো এই যে দিগম্বরে তো দেখলেন যে সবাই কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তার মানে কি, যে আমরা এখানে যেমন নেচার যেমন পাঠিয়েছে তেমন ছিলাম, সেখান থেকে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, এইভাবে কিন্তু দুভাগে ভাগ কিন্তু হয়ে যায়। তো এবারে এই যে লেটার বদিকেরা আমি বলেছিলাম মহাজনপদ যেটা আসে, জনপদগুলো মিলে মিলে মহাজনপদ হয়, যেটা প্রথম ক্লাসের সঙ্গে তোমরা যদি লিঙ্ক করে চলো খুব ইজিলি বুঝতে পারবে। সেটা হচ্ছে লেটার বদিক যুগে। আর একটা কথা আমি বলেছিলাম বারবার, যে রাজার ছেলেই কিন্তু রাজা, কিং লিখলাম, এখানে আর লিখে দিয়েছি। তো রাজার ছেলেই কিন্তু রাজা, এবং তোমার যদি বলা হয় যে ব্রাহ্মণের ছেলে সেই কিন্তু ব্রাহ্মণ, শূদ্রের ছেলেই সেই কিন্তু শূদ্র, এই ট্রেন্ডটা কিন্তু তখন লেটার বৈদিক যুগে কিন্তু চলছে। তো এবার দেখো, রাজার ছেলেই যদি রাজা হয়, তার মানে সে জানছে যে আমি বিনা পরিশ্রমেই কিন্তু রাজার পদটা পেয়ে যাব। বিনা পরিশ্রমেই যখন কেউ রাজার পদ পাবে, তখন সে কি চাইবে, তার জীবনে যেন আরাম থাকুক। এবার আরাম সে করতে গেলে সে মানুষের চিন্তা করবে না। এক হচ্ছে কেউ যদি পরিশ্রম করে রাজা হয়েছে, সে যদি খেটে সূত্রে রাজা হয়েছে, সে তাহলে মানুষের চিন্তা করবে, মানুষের কোনটা ভালো হবে কিছু খারাপ হবে সেটা সে দেখবে। আর দ্বিতীয় কথা, সে কিন্তু ওই যোগ্যতা থাকবে তার, যে রাজা হয়েছে তার একটা যোগ্যতা আছে বলেই সে রাজা হয়েছে, এমন একটা ব্যাপার কিন্তু থেকেই থাকে, একটা সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতেই পারবে। তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে, মানে মানুষের ব্যাপারটা অতটা থাকছে না, নিজের আরামের কথা থাকছে। আর নিজের আরাম থাকলেই মানুষ কি চায়, যে যত আরাম পায় তত ভালো, সে তত আরো বেশি চেষ্টা করে যে আরো বেশি আরাম পাওয়ার জন্য। এবার এই যে আরামের ব্যাপারটা যেটা থাকছে, তার জন্য তারা কি করে, আরো বেশি মহাজনপদ জিততে লাগে। যে যত বেশি মহাজনপদ জিতবো তত ভালো, যত বেশি জনপদ জিতবো তত ভালো, নিজের সাম্রাজ্য বিস্তারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবে, এরা যেমন মহাজনপদ জিততে থাকে, তেমনি এদের কিন্তু যোগ্যতা কিন্তু তেমন সবার মধ্যে থাকে না। আমি বলছি না কারোর মধ্যেই থাকবে না, কিন্তু সবার মধ্যে কিন্তু যোগ্যতা থাকে না। তার সঙ্গে সঙ্গে এরা মানুষের বা জনগণের চিন্তা কিন্তু করে না। জনগণের যে চিন্তা, তারাও কিন্তু এরা কিন্তু করে না, কারণ জনগণের চিন্তা করে কি করবে, সে জানে তার ছেলেও রাজা হবে, সেও রাজা হবে। তো এইভাবে অনেক কিন্তু ডাইনেস্টি আসে, প্রচুর ডাইনেস্টি কিন্তু তখন আসে, হরিয়াঙ্কা ডাইনেস্টি থেকে শুরু করে একদম নন্দবংশ থেকে শুরু করে সমস্ত কিছু ডাইনেস্টি কিন্তু এখানে আসে, অনেক ডাইনেস্টি। তার মধ্যে সমস্ত ডাইনেস্টি পড়ার কোনো দরকার নেই, তেমন হরিয়াঙ্কা ডাইনেস্টিও তেমন পড়ার দরকার নেই। অজাতশত্রু এরা কিসের জন্য ইম্পর্টেন্ট, সেটাও আমি আগের দিন ক্লাসে বলেছিলাম। তো মেনলি আমি এখানে যেটা বলবো, যেটা হচ্ছে নন্দ বংশের যেটা ছিল, নন্দ বংশ যেটা আসে, এখানে একটা ডাইনেস্টি আসে নন্দ বলে। নন্দ ডাইনেস্টি যে আছে, এই নন্দ ডাইনেস্টি থেকে দুটো জিনিস তোমরা মেনলি মনে রেখো, তারপর আমি আসল স্টোরিতে ঢুকবো। দুটো মেনলি জিনিস বলতে, এর যে প্রতিষ্ঠাতা, পি লিখলাম, এর যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহাপদ্ম, বাংলাতেই লিখছি মহাপদ্ম, MAHAPADMA। মহাপদ্ম হচ্ছেন কিন্তু নন্দবংশের প্রতিষ্ঠাতা। আর নন্দবংশের যদি শেষ রাজাকে বলা হয়, তাহলে সে হচ্ছে ধনানন্দ। ধননন্দ, ধননন্দ ইনি হচ্ছেন কিন্তু শেষ রাজা নন্দবংশের। এই দুটো কোশ্চেন মেনলি পড়ে। আর একটা কোশ্চেন, এই যে ধননন্দ সময়ে কি হয়েছিল যদি বলা হয়, তাহলে মেনলি আর একটা কোশ্চেন যেটা পড়ে, সেটা হচ্ছে এই ধননন্দ সময়ে ইনি যে টাইমে রুল করছিলেন, যখন রুলার ছিলেন, তখন মানে অ্যাট অ্যারাউন্ড 326 BC-তে, 326 BC-তে কিন্তু আলেকজান্ডার, যিনি আলেকজান্ডারের নাম তোমরা সবাই শুনে থাকবে, অ্যালেক্স লিখলাম, আলেকজান্ডার ভারতে আসেন, ইন্ডিয়ায় কিন্তু আসেন। আর সেই সময় রুলার ছিলেন কে, ধননন্দ, নন্দ বংশের শেষ রাজা, তখন তিনি রুলার ছিলেন। বা আলেকজান্ডার যিনি, তিনি যুদ্ধ করেছিলেন যেটা ব্যাটেল অফ, দেখো আলেকজান্ডার প্রথমে যখন ভারতে আসে, সে যখন ইনভেনশন করে ইন্ডিয়ায়, তো
আলেকজান্ডার যখন আসেন তখন নানা রকম রাজা যারা ছিলেন তারা বশ্যতা মেনে নেয় আলেকজান্ডারের সামনে। আলেকজান্ডারের বয়স কিন্তু খুব কম, খুব অল্প বয়সী ছিলেন, কিন্তু খুব বিচক্ষণ এবং খতরনাক ছিলেন। তো তার বয়স কিন্তু যথেষ্ট কম, তো সবাই কিন্তু তার বশ্যতা স্বীকার করে নেয়, কিন্তু একজন পুরুষ, পুরুষ লিখলাম PORUS, পুরুষ বা পুরু যেটাকে বলে, সেই পুরু কিন্তু তার বশ্যতা স্বীকার করেননি। তখন এই 326 বিসিতে ব্যাটেল অফ বিতাস্তা হয়, বা যেটাকে বলে ব্যাটেল অফ হিদিসপাস। ব্যাটেল অফ হিদিসপাস বা ব্যাটেল অফ বিতাস্তা 326 বিসিতে হয়। তো তখন পুরু কিন্তু বস্ত্রতা স্বীকার করেনি, পুরু কিন্তু হেরে যান। তবু আলেকজান্ডার পুরুর প্রতি, পুরু ওই যে সাহসী যে নেচার, তার প্রতি আকৃষ্ট হয়ে পুরুকে তার সাম্রাজ্য কিন্তু সবকিছু আলেকজান্ডার ফিরিয়ে দেন। আলেকজান্ডারের মৃত্যুকাল যদি জিজ্ঞেস করে, এটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে, সেটা হচ্ছে যে আলেকজান্ডারের মৃত্যুকাল হচ্ছে 323 বিসি। 323 বিসিতে 33 বছর বয়সে, 33 ইয়ার ওল্ডে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন আলেকজান্ডার। এই ছিল নন্দবংশ আলেকজান্ডারের এই পর্যন্ত ক্রনোলজি। এবার তোমরা সময় বুঝতে বুঝতে এসো, 323 বিসিতে মারা গেলেন ধর্মানন্দ তখন রাজা, 326 বিসিতে আলেকজান্ডার কিন্তু প্রবেশ করলেন। এবার একটা খুবই, বলতে গেলে খুব খতরনাক একটা রাজা, দারুণ রাজা, যিনি এসেছিলেন, যিনি মৌর্য বংশের স্থাপনা করে যান, তিনি এই ধননন্দরকে পরাজিত করেন এবং তিনি আসেন, তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। CHNDRAGUPTA, চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে বলে প্রথম চন্দ্রগুপ্ত, ফার্স্ট চন্দ্রগুপ্ত, যিনি ফার্স্ট চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য তখন কিন্তু আসেন, চন্দ্রগুপ্ত মৌর্য যদি কালক্রম বা সময়সীমা যদি দেখা হয়, সেটা হচ্ছে 321 বিসি। 321 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্য আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য যথেষ্ট ভালো রাজা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে যিনি সাহায্য করতেন বলতে পারো, বা চন্দ্রগুপ্ত মৌর্যর যিনি পরামর্শদাতা ছিলেন মেন, তিনি ছিলেন চাণক্য। চাণক্যর নাম তো প্রত্যেকেই জেনে থাকবে। চাণক্য প্রচন্ড বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট পার্সন ছিলেন, সেটা সবাই জানে চাণক্যর নীতি। তো চাণক্য যেহেতু তার ব্যাকবোন ছিল বলতে গেলে চন্দ্রগুপ্ত মৌর্য, তার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য প্রচুর জনপদ যেতেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কিন্তু যথেষ্ট পরিমাণে বিস্তার লাভ করে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য 321 বিসি, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈনিজম জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যান এবং জৈন ধর্মে তিনি কিন্তু দীক্ষিত হন। জৈন ধর্মে দীক্ষিত মানে, জৈন ধর্মের আমি যেটা বলেছিলাম আগে, তিনি জৈন ধর্মে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দেবে, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে কঠোর জীবনযাপন করতে থাকবে, সেটা হচ্ছে জৈন ধর্ম। তো 321 বিসিতে তিনি যখন এই রাজতিলখন বা তিনি যখন রাজা হিসেবে আসেন, তারপর তিনি জৈন ধর্মে স্থানান্তরিত হন। জৈন ধর্মে যিনি স্থানান্তরিত করেন তিনি হচ্ছেন ভদ্রবাহু। ভদ্রবাহু কিন্তু জৈন ধর্মে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্থানান্তরিত মানে দীক্ষিত করেন। ভদ্রবাহু জৈন ধর্মের প্রতি অ্যাট্রাক্ট করেন এবং জৈন ধর্মে তিনি দীক্ষিত হন। এবং চন্দ্রগুপ্ত, যেহেতু আমি বললাম যে জৈন ধর্মে তোমরা যদি মূলনীতি আগের দিন ক্লাসে দেখে থাকো, তাহলে দেখবে যে ওদের কতটা স্ট্রিক্ট মেডিটেশন ছিল, ওরা কতটা স্ট্রিক্ট ভাবে সবকিছু পালন করতো। তো তার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যর কিন্তু ডেথ হয়ে যায়, এবং ডেথ হওয়ার পর 298 বিসিতে, 298 বিসিতে রাজা হন তার ছেলে বিন্দুসার। বিন্দুসার কিন্তু তার ছেলে রাজা হন। বিন্দুসারও যথেষ্ট ভালো রাজা ছিলেন, মানে যোগ্যতা তার ছিল রাজা হওয়ার। ছেলে, এটা চাইল্ড, কেমন সি লিখলাম, তার ছেলে কিন্তু রাজা হন বিন্দুসার। বিন্দুসারকে বলা হতো অমিত্র ছেদ, অমিত্র ঘাত যে ওয়ার্ড, যেটা সংস্কৃত, সেখান থেকে এসেছিল অমিত্র ছেদ কিন্তু বিন্দুসারকে বলা হতো। এছাড়া এদের ব্যাপারে অত কিছু জানার দরকার নেই, ডিটেলস যদি ক্লাস কিছু দরকার হয় আমি সেটা নিয়ে নেবো এবং পরে সেটা বলে দেবো। তো 298 বিসিতে ডেথ হওয়ার পর বিন্দুসার কিন্তু রাজা হন, এবং বিন্দুসারের ডেট হয়ে যায় 273 বিসিতে। বিন্দুসারের কিন্তু ডেথ হয়ে যায়, বিন্দুসার মৃত্যুবরণ করেন 273 বিসিতে, কিন্তু ডেথ হয়ে যায়। এবার এনার ডেথ হওয়ার পর এনার যে ছেলে ছিল, সেই ছেলে, তার নাম তোমরা সকলেই জেনে থাকবে, তিনি রাজা হন 273 বিসি থেকে 269 বিসিতে। যিনি রাজা হন তার নাম সকলে জেনে থাকবেন, তার নাম হচ্ছে কিং অশোকা বা রাজা অশোক তিনি কিন্তু রাজা হন, তার রাজতিলক হয় 269 বিসিতে। এবার অশোক একটা কথা আছে যে বিন্দুসারের ছেলে অনেকগুলো ছিল,
তার মধ্যে অশোকই রাজা হয়। অশোক কিন্তু 99 জন 99 ব্রাদার 99 জন ভাইকে মারেন, মারার পর তিনি কিন্তু নিজে রাজা হন। মানে তিনি বলতে গেলে যেটা বলে চণ্ডাল অশোক যেটা বলে, তার জন্যই বলা হয় ওনাকে। 99 জন নিজের ভাইকে মারেন, মারার পর তিনি কিন্তু রাজা হন 269 বিসিতে, 269 বিসিতে অশোক কিন্তু রাজা হন। একটা কথা, মগধ ছিল তখন, আমি বলেছি যে জনপদ, জনপদ মিলে হবে মহাজনপদ। তো এই জনপদের মধ্যে মগধ ছিল তখন সবচেয়ে শক্তিশালী। মগধ, মগধ যেটা এম লিখলাম, মগধই লিখছি, মগধ, সরি, মগধ যেটা, মগধ যেটা সেটা ছিল সবচেয়ে শক্তিশালী জনপদ ছিল কিন্তু এই মগধ। আর অশোক এমন একজন রাজা ছিল যিনি শুধু এই মগধই না, মগধের বাইরেও ইরান বলো, পার্সিয়া বলো, পাকিস্তান বলো, আফগানিস্তান বলো, এগুলো সব কিন্তু ক্যাপচার করেছিল। বলতে গেলে একমাত্র রাজাই নেই যিনি শুধু ভারতেই না, ভারতের বাইরেও ইরান, পার্সিয়া, পাকিস্তান সমস্ত কিছু কিন্তু ক্যাপচার কিন্তু করতে পেরেছিল এই অশোক। তো এই মগধ যে শক্তিশালী জনপদ, কেন বলছি মগধ শক্তিশালী ছিল, তার কারণ হচ্ছে মগধের প্রথম কথা হচ্ছে মগধের যে অবস্থান, সে অবস্থান এখানে, এটা যদি ইন্ডিয়ান ম্যাপ হয়, এটা যদি জাস্ট এমনি করলাম, এটা যদি ইন্ডিয়ান ম্যাপ হয়, মগধের জায়গা ছিল এই জায়গা করে মগধ থাকতো। আর এইদিকে তো জল, এদিকেও জল, তোমরা সকলেই জানো। তো এখান করে থাকতো মগধ। তার মানে মগধকে, আর তখন যখন আক্রমণ হতো তখন ওই ম্যাক্সিমাম আক্রমণ কিন্তু হতো বাইরে থেকে। বাইরে বাইরে মানে কি, একটাকে জায়গায় ছিল উত্তর থেকে, উত্তর দিকে এই হিমালয় পর্বত হয়ে সবাই কিন্তু অ্যাটাক করতে করতে আসতো। তো মগধকে অ্যাটাক করা তো সহজ ছিল না, কারণ তখন তো জল ছিল না, আর তখন নৌকা ছিল না বা জাহাজ ছিল না, তাই জলপথ কেউ কাজে লাগাতে পারতো না। আর এই হিমালয় থেকে মগধে অ্যাটাক করা কিন্তু অত মুখের কথা নয়, কারণ এতগুলো এরিয়া ওদেরকে পের করে করে যেতে হবে, তাই মগধে অ্যাটাক করা কঠিন ছিল। আর একটা ব্যাপার যেটা মগধ শক্তিশালী ছিল, কারণ হচ্ছে এদিকে জল ছিল, এখানে ছিল প্রচুর পরিমাণে বন, বন জঙ্গল যেহেতু ছিল, তাই সেখানে কাঠ বলো, অস্ত্র বলো, বানানোর জিনিস সেখানে খুব সহজেই পাওয়া যেত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোড়া বা হাতি, যেটা যুদ্ধের সময় খুব দরকার লাগে, সেগুলো কিন্তু মগধে খুব সহজেই পাওয়া যেত। তাই মগধ কিন্তু খুব শক্তিশালী জনপদ ছিল মগধ। 269 বিসির পর অশোক কি করে, 269 বিসি ক্রোনোলজি মনে রাখবে, 269 বিসি আমি এখানে লিখছি আলাদা করে, 269 বিসি যেটা, 269 বিসির পর অশোক যেটা 261 বিসিতে কলিঙ্গ অ্যাটাক করে। 269 বিসি মগধের সম্পর্কে বললাম। এবার কলিঙ্গ জয় করা কিন্তু তাদের প্রত্যেকের কিন্তু স্বপ্ন ছিল, কলিঙ্গ জয় করা। কলিঙ্গ জয় করবে বিন্দুসারও চেয়েছিল, কিন্তু বিন্দুসার কলিঙ্গ অ্যাটাক করতে পারেনি, তখন জয় করতে পারেনি। তো 261 বিসিতে অশোক কিন্তু কলিঙ্গ অ্যাটাক করে। কলিঙ্গ ব্যাটেল অফ কলিঙ্গ, যেটা কলিঙ্গ ওয়ার, যেটা কলিঙ্গ কিন্তু অ্যাটাক করে 261 বিসিতে, 261 বিসিতে। আর এখানে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা ছাড়ি দেয়, মানে প্রচুর মানুষের হত্যা থেকে শুরু করে পুরো জায়গা পুরো তছনছ করে দেয় কলিঙ্গ। কলিঙ্গ যেতে অশোক 261 বিসিতে। আর এত খারাপ অবস্থা করে দেয় যে বাইরে থেকে তখন একজন বৌদ্ধ, বৌদ্ধ ধর্মাবলম্বী বলতে পারো, বা বৌদ্ধ ধর্ম যিনি গুরু, তিনি একজন চীন থেকে আসেন, চীন থেকে তিনি আসেন, এসে তারপর কলিঙ্গের অবস্থা দেখে বলে, আরে বাবা, এ তো খুব ভয়ানক অবস্থা হয়েছে, মানে এমনি অবস্থা কে করেছে। তখন তিনি জানতে পারেন অশোকের নাম। তো অশোকের কাছে তিনি যান, অশোকের কাছে গিয়ে বলেন যে আপনি যে এমনি করছেন, এমনি যে এই চারিদিকে ধ্বংসলীলা ছড়াচ্ছেন, মানুষ মারছেন, এইভাবে ইতিহাস আপনাকে মনে রাখবে। আপনি তো যথেষ্ট ভালো রাজা, মানে যোগ্যতা আছে, ভারতের বাইরেও সে জিতেছে, তারপরও আপনি এত কিছু জেতা টেতার পরও আপনি এমনি করছেন, তাহলে তো আপনাকে ইতিহাসের পাতায় কি বলে লোকে জানবে? লোকে তো জানবে যে চণ্ডাল অশোক বলে, বা কালাশোক যেটা বলে। তো সেই কালাশোক বলে আপনাকে লোকে জানবে। তো অশোকেরও মনে কিন্তু ছাপ পড়ে যে তাই তো, আমি এত হত্যা করছি, এত ধ্বংস করছি, এগুলো তো কোনো মানে হয় না। তো অশোক কি করেন, অশোক তখন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যান। অশোক এসব ছেড়ে অশোক যখন কি হয়, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যায়। আর যে যে এই যে বুঝিয়েছিল, সরি, বৌদ্ধ ধর্ম, আর এই যে যে এটা বুঝিয়েছিলেন যে তোমার এই যে এত কিছু করছো, তুমি এত ধ্বংসলীলা করছো, তার নাম ছিল উপগুপ্ত। উপগুপ্ত যে বৌদ্ধ ধর্মগুরু, তিনি এসেছিলেন চায়না থেকে। তারপরে সে উপগুপ্তর হাত ধরে অশোক কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। আর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে দেয়। তার ছেলে মহেন্দ্র এবং তার মেয়ে সঙ্ঘমিত্রকেও কিন্তু শ্রীলঙ্কাও পাঠিয়ে দেন, যে তার এই বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এছাড়াও তিনি অশোক অনেক কাজ করেন, অশোকের সম্বন্ধে ডিটেলস কোনো দরকার হলে সে সম্বন্ধে আমরা পরে পড়বো। তো এই হলো ব্যাপার, 261 বিসিতে কলিঙ্গ, তারপর বৌদ্ধ ধর্ম। তারপর অশোকের পর যারা পরবর্তী যেসব তার ছেলে এবং তার যে বংশ আসতে থাকে, তাদের খুব একটা ক্যাপাবিলিটি ছিল না যে তাদের এই পুরো বংশটাকে ধরে রাখার, তার জন্য যে যোগ্যতা ছিল না। আমি বলছি ছেলেই হবে, যোগ্যতা অনুযায়ী যদি হতো তাহলে এদের কিন্তু পুরো বংশই কিন্তু চলতো এখনো পর্যন্ত, কিন্তু যেহেতু ছিল না তাই এদের বংশের কিন্তু পতন ঘটে। আর এনাদের বংশের যিনি
শেষ যদি কে আছেন বা শেষ রুলার যদি বলা হয় সেটা হচ্ছে বৃহদ্রথ, বি লিখলাম শুধু, বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ সম্রাট এতে এই বংশের। তো এবার একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইনি তো বৌদ্ধ ধর্ম হলো, বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়ালো সব কিছু জানলে, তো কালাশোক থেকে ইনি ধর্মাশোকে পরিণত হলেন। কালাশোক ছিলেন প্রথমে, তারপর ধর্মগ্রহণ করলেন, পুরো চেঞ্জ হয়ে গেল, ধর্মাশোকে পরিণত হলেন। আজও যদি অশোকের কথা কেউ মনে করে, অশোকের নাম মাথায় আসতে কেউ কিন্তু বলে না যে অশোক খুব খারাপ ছিলেন বা চণ্ডাল অশোক ছিলেন। তার স্টেপ নিয়েছিল এই বৌদ্ধ ধর্মে, যে উপগুপ্ত ছিলেন বলে এটা কিন্তু সম্ভব হয়েছিল। আর এতগুলো দেখার পর এরপরও আমরা আরো ডাইনেস্টিতে আসবো, তরাইনের যুদ্ধে আসবো, প্রথম তরাইন যুদ্ধ, দ্বিতীয় তরাইন যুদ্ধ, এভাবে আমরা আসবো আস্তে আস্তে ক্রোনোলজি অনুযায়ী। বাট একটা কথা যে যে মুসলিম যে ধর্ম, যেটা আরব থেকে যেটা পাঠিয়েছিল মুসলিম ইনভেনশন করার জন্য, ইসলামিক ইনভেনশন করার জন্য, যেটা আরব থেকে যেটা পাঠানো হয়, ধরো না গভর্নর টাইপের বলতে গেলে, তো পাঠানো হয়েছিল, সেটা ইসলামিক ইনভেনশন কবে হয়েছিল বলে সবাই তরাইনের যুদ্ধের সময়, বাট অ্যাকচুয়ালি তরাইনের যুদ্ধ না, ইসলামিক ইনভেনশনের চেষ্টা করা হয়েছিল 711 এডিতে। এডি চলে এলো, এডি মানে এবার পরপর সময় হবে, বিসিতে উল্টো দিকে সময় হচ্ছে। 711 এডিতে ট্রাই করা হয়েছিল বাট ফেলড হয়। কিন্তু 712 এডি, যেটা খুব ইম্পর্টেন্ট, 712 এডি এই জন্যই ইম্পর্টেন্ট কারণ এই সময় বিন কাসিম, বিন QUASIM লিখলাম, বিন কাসিম সিন্ধ ইনভেনশন করে, সিন্ধ যেটা বলে সিন্ধ ইনভেনশন করে 712 এডিতে। এখান থেকে কিন্তু মুসলিম ইনভেনশন শুরু হয়। এছাড়া একটা সময় যেটা তোমাদের মনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে 1024 এডি। 1024 এডিতে কি হয়েছিল? 1024 এডিতে মোহাম্মদ গজনি যিনি সোমনাথ টেম্পেলে 17 বার 17 টাইমস অ্যাটাক করেছিল। 17 বার সোমনাথ টেম্পেলে অ্যাটাক করেছিল 1024 এডিতে। আর এই 17 বার অ্যাটাক করে যে পুরো লুটপাট করে নিয়ে যায় 1024 এডিতে মোহাম্মদ গজনি। আর একটা কথা হচ্ছে যে এই সময় যদি জিজ্ঞাসা করে যে 1024 এডিতে মোহাম্মদ গজনি যখন সোমনাথ টেম্পেলে অ্যাটাক করেন 17 টাইমস, তখন রুলার কে ছিল? রুলার ছিল ভীমা 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 ওয়ান ছিল এই সময় কিন্তু রুলার, যে তখন রুল করতো। সেই টাইমে কিন্তু মোহাম্মদ গজনি এসে অ্যাটাক করে যায়। তো আজকে এই পর্যন্তই হলো। 712 এডি বিন কাসিম, 711 এডি অশোক, সমস্ত কিছু দেখলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা আস্তে আস্তে তরাইনের যুদ্ধ এবং আস্তে আস্তে সুলতান সাম্রাজ্য স্থাপিত হয়েছিল যেটা দিল্লিতে, সমস্ত আস্তে আস্তে এগিয়ে যাবো।